স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। অভিযান শুরুর নাটকীয় 6 ঘন্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমর্থক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে রাতভর আইভীর বাড়িতে অবরুদ্ধ ছিলেন পুলিশ সদস্যরা। ভোর 5:30টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পুলিশের একটি দল আইভীর বাড়িতে প্রবেশ করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও সমর্থকরা রাস্তায় নেমে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্ট। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। পুরো এলাকা ঘিরে ফেলার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতভর আইভীর বাড়িতে অবস্থান করেন। পরে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। যদিও পুলিশ বলছে রাতে গ্রেপ্তার করতে আসায় আপত্তি জানিয়েছিলেন আইভী, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাড়ির ভিতরে আসছিল, তার ভাইয়েরও বাড়ির ভিতরে আসছিল। হ্যাঁ, ভাইয়ের মতো মানুষ নেই, হ্যার মতো মানুষ নেই, হ্যাঁ কোনো সন্ত্রাস নেই। ওনার কোনো মার্কা না, উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই সুস্থ শরীরে হ্যাঁ এভাবে থাকবো। সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবুর রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। ভোটের মাঠে তরুণদের মন জয়ের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গেল 15 বছর তাদের উপেক্ষিত হওয়ার কথা শুনতে চায় বিএনপি। দলটির নেতাকর্মীরা মনে করছেন তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সমাবেশ ভূমিকা রাখবে। শনিবার নগরীর পলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম কুমিল্লা বিভাগের সমন্বয়ে অনুষ্ঠেয় সমাবেশে 5 লাখেরও বেশি তরুণের উপস্থিতি আশা দলটির নেতাদের। আগামীর রাজনীতিতে তারুণ্যকে সঙ্গী করে দলকে শক্তিশালী করতে মাঠে নেমেছে বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পাশাপাশি তাদের বঞ্চনার গল্প শুনতে চায় দলটি। এর অংশ হিসেবে চট্টগ্রাম ও সাংগঠনিক বিভাগ কুমিল্লার সমন্বয়ে বন্দরনগরীতে দলটির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আমি আশা করি মিনিমাম 5 লক্ষের উপরে তরুণ সেখানে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগতে লক্ষ লক্ষ তরুণের সমাবেশ হবে। সমাবেশ ঘিরে চট্টগ্রাম জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে জেলা ও মহানগরে প্রস্তুতি সেরেছে দলটি। তরুণদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে তরুণদের মতামতকে আমরা এক জায়গায় নিয়ে আসার এই চিন্তা, এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন। আমরা সেটির ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। দেশের ভোটারদের প্রায় 1/3 তরুণ, ফলে আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর এই জনগোষ্ঠীকে কাছে টানার চেষ্টা চলছে। বার্তা দিতে চাই, আমরা যদি এই তারুণ্যের সমাবেশটাকে সফল করতে পারি, ইনশাল্লাহ আমরা মনে করি এখান থেকে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার আরও এক ধাপ আমরা এগিয়ে যাব। বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে একটি সুদক্ষ, দক্ষ, সৎ, সাহসী একজন নেতৃত্ব দরকার। আমরা মনে করি বিএনপি সেটা পারবে। এবং সমাবেশে 11টি জেলার 99টি উপজেলা ও মহানগরীর নেতাকর্মীরা অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কোনো বড় প্রকল্প দুর্নীতি নয়, ভিক্ষুক পুনর্বাসনের টাকা লোপাট হয়েছে রাজবাড়ীর 5টি উপজেলায়। প্রকল্পের কিছু টাকা বানোয়াট ভিক্ষুকদের মাঝে দেয়া হলেও বেশিরভাগ অর্থেরই কোনো হদিশ নেই। আর এই একই কাজে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া আরও প্রায় 1/2 কোটি টাকা একেবারেই হাওয়া। পুনর্বাসনের নামে হয়েছে স্বজনপ্রীতি ও হরিলুট। আপনার স্বামী ভিক্ষা করতো না? ভিক্ষা করতো না। আপনার স্বামী রতন সরকার। তাহলে ছাগলের টাকা কেন দিল? ওই ভিক্ষুক নাম দিয়েই তো ছাগলের টাকা পাওয়া গেছে। কথা বলছিলেন মহারানী সরকার, রতন সরকারের স্ত্রী, যিনি আসল ভিক্ষুক নন, ছিলেন না কখনোই। তবুও তিনি পেয়েছেন 1400 টাকা এবং একটি ছাগল। ভিক্ষুক পুনর্বাসনের অর্থ এমনভাবেই ব্যয় হয়েছে রাজবাড়িতে, যার তালিকা করেছিল সমাজসেবা অধিদপ্তর।
2020 সালে রাজবাড়ী জেলা ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসন পর্যালোচনামূলক সভায় গোয়ালন্দ উপজেলাকে ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষ্যে পাইলটিং প্রকল্প নেওয়া হয়, যার মাধ্যমে 5 জন ভিক্ষুককে 1 লাখ করে টাকা বিতরণ করার সিদ্ধান্ত হলেও ডিবিসির অনুসন্ধানে প্রশাসন থেকে টাকা বরাদ্দকৃত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। ভিক্ষুকের তো ছাগল দিচ্ছে, টাকা দিচ্ছে, সেগুলো সে প্রমাণ দেখান আপনার সামনে, আমি পাইনি সেটা। তদন্তে দেখা গেছে গত 7 অর্থ বছরে জেলা সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি সহ 5টি উপজেলায় 1238 জন ভিক্ষুককে পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ হয়েছে 42,68,000 টাকা। অথচ সরকারি হিসেবেই ভিক্ষুক পুনর্বাসন হয়েছে মাত্র 239 জন। কোথায় গেছে অর্থ তার হদিস মিলেনি খোদ সরকারি তদন্তেই। রাজবাড়ীর স্থানীয়রা বলছেন, কমা তো দূর, রাজবাড়ীতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে। ভিক্ষুক অনেক বাড়ছে, এমনও দিন আছে যে প্রতিদিন 40 থেকে 50 জন আসে। বাজারে যে পরিমাণ দেখি, এটা আসলে আমরা বিগত 10-15 বছরে আমরা এরকম ভিক্ষুক দেখিনি, এত পরিমাণ ভিক্ষুক বেড়েছে। ভিক্ষুকরা বলছেন, সরকারি বা বেসরকারি কোনো সহায়তা তাদের কাছে কখনো পৌঁছেনি। 30 বছর ধরে ভিক্ষা পেতেছি, দেয়নি কিছুই আমার দেয়নি। তবে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে কোনো অনিয়ম ও লুটপাট হয়নি বলে দাবি জেলা সমাজসেবা কার্যালয়ের। ভিক্ষুক পুনর্বাসনের টাকা আমার জানা মতে কোনো লুটপাট বা দুর্নীতি হয় নাই, কারণ যে টাকাটা আমরা ফিল্ডে দিয়েছি সেই টাকাটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাচাই বাছাই করে, এটা ভিক্ষার টাকা তো, এটা যাচাই বাছাই করে ভিক্ষুককেই দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাইরে ভিক্ষুক পুনর্বাসনে তৎকালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা 30 লাখ টাকার সাথে যোগ হয়েছিল জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতনও। কোথায় সেই অর্থ? এই বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার। যারা ভিক্ষুকের টাকাও লুটে নিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় নাগরিক কমিটি। অস্বচ্ছতার একটি জায়গা এবং সদুত্তরের জায়গা অত্যন্ত দুর্বলতা আমরা লক্ষ্য করতে পেরেছি। যদি কোনো জায়গায় গাফিলতি, অস্বচ্ছতা থেকে থাকে, সেক্ষেত্রেও একটা পদক্ষেপ নিয়ে এই প্রান্তিক মানুষগুলো নিশ্চিত জায়গায় যাতে ফিরে আসতে পারে সেই পদক্ষেপ নেওয়া উচিত। সরকারি অর্থ লুটপাটের সাথে জড়িতদের সাজা না হলে সাধারণের ভাগ্যের কখনোই পরিবর্তন হবে না, বলছে স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীতে দখল, দূষণ আর ভরাটে বিপর্যস্ত পদ্মা নদী। প্রতিনিয়ত পানিতে মিশছে নগরীর সব বর্জ্য। পাড় জুড়ে গড়ে উঠেছে অসংখ্য রেস্তোরাঁ, পিকনিক স্পট, বসতিসহ নানা স্থাপনা। বাদ পড়েনি সিটি কর্পোরেশন ও সরকারি একটি বাহিনীও। বানিয়েছে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ। চিহ্নিত দখলদারের উচ্ছেদ করছে না প্রশাসন। নদী ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ গবেষকদের। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। পদ্মাপাড়ের শহর রাজশাহী। তপ্ত রোদে নগরীর অনেক বাসিন্দা প্রশান্তির খোঁজে ছুটে আসেন নদীর পাড়ে, কিন্তু দখল আর দূষণে সেই নদী এখন বিপর্যস্ত। নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট ও পিকনিক কর্নার। ডালিম ভাই, আমি তার কাছ থেকে ভাড়া নেওয়া আছে, ভাড়া মাসে 20-25 হাজার টাকা নেওয়া। পাশেই 42 বিঘা জমি নিজের দাবি করে মামলা ঠুকে রেস্টুরেন্ট, পিকনিক কর্নার ও পুকুর করেছেন জাতীয় পার্টির সাবেক নেতা মোস্তাফিজুর রহমান। এটা মামলা আছে, আমরা স্টে করে রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই কাগজের। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, প্রায় ধরেন ওয়ারিসের তো ইয়ে আছে, 42 বিঘা হবে। পদ্মা নদীর দখল নিয়ে যেন চলছে প্রতিযোগিতা। দখল করা চরে বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ বানিয়ে ভাড়া দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযোগ রয়েছে সরকারি একটি বাহিনীর বিরুদ্ধেও। শুধু দখল নয়, প্রতিনিয়ত দূষণের শিকার পদ্মা। শহরের ড্রেনের সমস্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। স্থাপনা তৈরির সিমেন্ট সহ কঠিন বর্জ্যে ভরাট করা হচ্ছে পাড়। নদীর পাড়গুলো দখল করেছে। যে জায়গা দিয়ে বাঁধ হয়েছে, বাঁধের পরে যে জায়গাগুলো, ওগুলা কি বেসরকারি জায়গা? কখনোই নয়, দখলকৃত জায়গা। অবিলম্বে এটা উচ্ছেদ হওয়া দরকার। এরই মধ্যে 535 জন দখলদারকে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। 2 বছর আগে জেলা প্রশাসনকে সেই তালিকা দেওয়া হলেও এ পর্যন্ত একজনকেও উচ্ছেদ করা হয়নি। আমরা যে নদীর এবং নদীর বাদে এলাকার যে অবৈধ দখলদার আছে সেগুলোর তালিকা করছি, সেগুলো আমরা পর্যায়ক্রমে উচ্ছেদে যাব। জেলা প্রশাসনকেও আমরা আমাদের তালিকাটা উপস্থাপন করছি তাদের কাছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারা কাজ করছেন যে কিভাবে এখানে যাতে কোনো স্থায়ী স্ট্রাকচার না হতে পারে তাদেরকে অপসারণ করা যায়, এই বিষয়টার কাজ চলমান আছে। পদ্মাকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল রাজশাহী শহর। দখল, দূষণ থেকে পদ্মা নদীকে বাঁচানো না গেলে বাঁচবে না এই শহরটিও। তাই সবাইকে সচেতন হতে হবে এখনই। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।
রাজশাহীতে একটি স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে আম গাছে। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তার কক্ষে। বিএনপির এক পক্ষ থেকে সভাপতি নির্বাচিত হওয়ায় ক্ষিপ্ত অন্য পক্ষ। অভিযোগ, প্রধান শিক্ষিকার যোগসাজশে করা হয়েছে সভাপতি। গেল ৬ মে রাজশাহীর পবা উপজেলার বাগধানী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনার সময় প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ায় বিএনপির দুই পক্ষ। ৩রা মার্চ নতুন সভাপতি নির্বাচিত হন বিএনপি সমর্থিত মামুনুর রশিদ। অভিযোগ, প্রধান শিক্ষকের যোগসাজশে নির্বাচিত হয়েছেন সভাপতি। জামিনে নেয়নি প্রতিপক্ষের লোকজন। তালা ঝুলিয়ে দেওয়া হয় প্রধান শিক্ষকের কক্ষে। সম্প্রতি তার চেয়ারটি ঝুলিয়ে রাখা হয় আম গাছে। ফুলের তোড়া যা ছিল বাড়িয়ে সন্ত্রাস যা করে ভাঙে থেকে সব চুরমার করে আমাকে প্যান্টে ট্যান্টে নিয়ে যা ফেলে দিল। আমরা হাতটা মোবাইল নিয়ে ফেলে দিয়ে তখন ভেঙে চলে পুকুরের মধ্যে ফেলে, চেয়ারটা ভেঙে চলে পুকুরের মধ্যে ফেলে দিল। এই ঘটনার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের মাঝেও, কমেছে উপস্থিতি। এগুলোর একটা জরুরি সমাধানে আমাদের প্রতিষ্ঠান যেন ভালোভাবে সেভাবে পূর্বের নিয়মে আমরা চালাইতে পারি। আমাদের বড় একটা কোনো ঝামেলা যেন না হয়, এটাই কিন্তু চাই, আমরা সকলেই চাই। দ্রুত অচলাবস্থা কাটিয়ে বিদ্যালয়টিতে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত চায় এলাকাবাসী। উনি চাচ্ছে যে বাইরের কাউকে নিয়ে এসে সভাপতি করবে। এলাকার লোকজন এই বিষয়টা দিয়ে বাধা দিয়েছিল কালকে স্কুলে এসে। দুপক্ষে এসে কথাবার্তা হইতে হইতে চেয়ারটা ফেলে দিচ্ছে। এখন চেয়ারটা যে কখন লেসে টাঙ্গাছে এটা তো আমরা জানি না, কিন্তু যেটাই হোক স্কুলের শান্তির দরকার। ডিবিসি নিউজ ডেস্ক। ডলার সংকট ও নাজুক অবকাঠামো সহ নানা সীমাবদ্ধতায় দিনাজপুর হিলি স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বন্দরটি দিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে পণ্য আমদানি রপ্তানি, ফলে চলতি বছরে পূরণ হয়নি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি প্রায় 47 কোটি টাকা। ভারতের সাথে সড়ক ও রেল যোগাযোগ ভালো থাকায় পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের পছন্দের তালিকায় ছিল হিলি স্থলবন্দর। ফল, খাদ্য, মশলা ও পাথরসহ বিভিন্ন পণ্য আসে যায় এ পথ দিয়ে। তবে গত কয়েক মাসে এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কমেছে আশঙ্কাজনকভাবে। আগে দিনে 120 থেকে 150 ট্রাকে ভারতীয় পণ্য এলেও এখন আসছে মাত্র 45 থেকে 60 ট্রাক। ডলার সংকটে এসি খুলতে না পারা, এইচএস কোড, খালাসের জটিলতা ও নাজুক অবকাঠামোর কারণে আমদানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। কাস্টমসেরও কিছু গাফলাতি আছে, গাফলাতের জন্য কিছু কিছু ইম্পোর্টার আছে আমাদের হিলি থেকে মুখ ফিরে নিতে। বিভিন্ন ধরনের জটিলতা, মানে খালাস করতে গেলে দেখা যায় যে আপনার হলো ট্যাক্সের একটা ডিফার করে, বেনাপোলে একমতো ট্যাক্স, হিলিতে একমতো ট্যাক্স। কমেছে বন্দরের রাজস্ব আদায়। জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত 628 কোটি 28 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে 581 কোটি 52 লাখ টাকা। আমদানি রপ্তানি বাড়াতে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কাস্টম জটিলতা নিরসনে পদক্ষেপের তাগিদ ব্যবসায়ী নেতাদের। ফল আমদানিটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, তারপর আরও কিছু আইটেম আছে যেগুলো আমদানি বন্ধ। এই আইটেমগুলো যদি এই দিক দিয়ে ইম্পোর্ট হইতো তাহলে আমদানি বাড়তো। হিলি স্থলবন্দরে আমদানির কমার সবচেয়ে বড় কারণ অবকাঠামো সমস্যা, রাস্তাঘাটের বেহাল দশা। যে গাড়ি রাস্তাঘাট ভালো না হওয়ার জন্য ইন্ডিয়ান গাড়ি আসতে ইচ্ছুক না বা আসতে চায় না। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রীষ্মের খরতাপে পুড়ছে প্রকৃতি, তপ্ত রোদে অতিষ্ঠ জনজীবন। প্রশান্তির ছায়ার খোঁজে তাই শেরপুরের ভোগাই নদীর রাবার ড্যামে ভিড় করছে শিশু কিশোর ও তরুণীরা। মাঝছে দুরন্তপনায়। কৃষকদের পানির চাহিদা মেটাতে নির্মিত প্রকল্পটি এখন রীতিমতো পর্যটক আকর্ষণ কেন্দ্র। কেউ দল বেঁধে বন্ধুদের সাথে ছিটাচ্ছে পানি, কেউ আবার ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে শীতল জলে। কিশোর তরুণদের দাপাদাপিতে প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছে নদীর তীর। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর উপর নির্মিত রাবার ড্যামের চিত্র এটি। সম্প্রতি কিছু তরুণ রাবার ড্যামে গোসল করতে এসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হয়। অনেকটা ঝর্ণার মতো হওয়ায় যা আকর্ষণ করে সব বয়সী মানুষকে। ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, আমাদের শেরপুরে অনেক সুন্দর একটা জায়গা রয়েছে। পরে তারপর আমার কয়েকজন বন্ধু মিলে বাইক দিয়ে আমরা ঘুরতে আসছি। আমরা ঝর্ণা দেখতে হলে সাধারণত অনেক দূরে যেতে হয়। এটি শেরপুরের কাছাকাছি নালিতাবাড়িতে অবস্থিত, এখানে দার্শনিক স্থানে পরিণত হয়েছে। আমরা ঘুরতে আসছি, খুব ভালো লাগছে এবং পরিবেশটা খুব সুন্দর। 1996 সালে নির্মিত এই রাবার ড্যামে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলে হয়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। আমরা খুবই আনন্দ ফুর্তি করলাম। গোসলের শেষে এখানে যদি একটা চেঞ্জ রুমের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। আমাদের মা বোনেরা এখানে ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে,
যদি কোনো সিকিউরিটি ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো হতো। রাবার ড্যামকে পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা যায়, প্রত্যেকটি মানুষ তাদের নিজের জায়গা থেকে কিছু বিনোদনের খোরাক পাবে। তবে নদী দূষণ ও ড্যামের ক্ষতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।